রাজনৈতিক বাস্তবতা তো আমার কাছে মনে হয় যেটা সংঘাতের জন্য এটি করা। কারণ হচ্ছে সংঘাত তো আর সবসময় রক্তপাত দিয়ে হয় না, সংঘাতের অনেক ধরন বদলে গেছে এখন। আপনি কি সাইবার বুলিংকে সংঘাত মনে করেন না? মনে তো করেন, তাই না? তো তাহলে উনি জাকসু ইলেকশনের কথা বললেন, আমার ভাই তো আর জাকসু ইলেকশনে ছিলেন না, আমি ছিলাম। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি, আপনি আমাকে বলেন তো ইলেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? ভোটার? ইয়েস, ভোটার। কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ কি জানেন? ব্যালট বক্স এবং ব্যালট পেপার, তাই না? এখন আপনি যদি ব্যালট বক্সটি আগের রাতে কোনো ধরনের কোনো সিকিউরিটি না দিয়ে জাহাঙ্গীরনগরের মতো ছোট্ট একটি ক্যাম্পাসে দেন, যে ব্যালট পেপারে কোনো ক্রমিক নম্বর নাই, জীবনে শুনেছেন ব্যালট পেপারে ক্রমিক নম্বর থাকে না? জীবনে কোনোদিন শুনেছেন মুড়ি ছাড়া ব্যালট পেপার হয়? জীবনে কোনোদিন এটা শুনেছেন যে প্রার্থী আছে, প্রার্থীর নাম নাই, কলমে লিখে আপনি ভোট দিলেন ব্যালট পেপারে? জীবনে শুনেছেন এগুলো? জীবনে শুনেছেন? আমরা তো জানি যে এই নির্বাচন পরিচালনায় আপনি সম্পৃক্ত ছিলেন। জি, আমি পরিচালনায় সম্পৃক্ত ছিলাম না, আমি সেন্ট্রাল মনিটরিং কমিটি। মনিটরিং কমিটিতে তখন কি এই ব্যাপারগুলোকে আমরা যদি এই বিষয় খুব একটা বেশি যেতে চাই না, আমরা মূল জায়গাতে থাকতে চাই, কিন্তু এই যেহেতু প্রসঙ্গ আসলো সেখানে আপনার পদত্যাগের বিষয়টি বা সরে দাঁড়ানো সেই প্রসঙ্গটি আমরা জানলাম, এবং এটি প্রশাসনকে নিশ্চয়ই জানানোর চেষ্টা করেছেন। কেমন রেসপন্স পেয়েছেন? আমরা আগের রাতেই জানানোর চেষ্টা করেছি। আমরা কমপ্লেন নিয়ে নির্বাচন কমিশনে গেছি, তারা আমাদের কমপ্লেনকে কোনো গুরুত্বের মধ্যে আনে নাই। ইলেকশন শুরু হওয়ার 10:30 থেকে আমাদের প্রশাসনে এবং নির্বাচন কমিশনে যত গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে তাদের প্রত্যেকের সাথে আমি যোগাযোগ করেছি, মানে ফোন দিয়েছি, ফোন ধরেনি, এবং যখন যোগাযোগটা করা হয়েছে তখন আসলে অনেক সময় চলে গেছে। সো এই জন্যই আমি এটা বলতে চাই যে যারা ওখানে ছিলেন না তারা জানেন না। তবে এটি হচ্ছে কোনো না কোনো রাজনৈতিক দলের একটা খেলা, বিশেষ কোনো রাজনৈতিক দলের কে কালার করার জন্য। এবং সমস্যাটা কোথায় হয়েছে জানেন? সমস্যাটা হয়েছে সেখানে যে আপনি যদি সত্য কথা বলেন তাহলে আপনি এখন হয়ে যাচ্ছেন বিএনপি পন্থী, সত্য কথা বললে। এবং এরা যারা এই কথাগুলো বলেন তারা ভুলে যায় যে এই বিএনপি পন্থী যাদেরকে বলা হয় গত 17 বছরে তারা কোনোদিন শেখ হাসিনার সাথে আতাত করেনি। আর যারা এই কথাগুলো বলছে তারা লুকিয়ে চুরিয়ে অন্য একটা মানে অবয়বে ওই দলটির সাথেই ছিল। তাহলে এটা কি ভয়ের সংস্কৃতি? মানে আমি মনে করি যে এই দেশে আওয়ামী লীগের ফেরা নিয়ে আপনারা সবাই চিন্তিত না। আওয়ামী লীগ আসলে ফেরত চলে এসছে জামাতে ইসলামীর মাধ্যমে। কারণ জামাতে ইসলামী যেভাবে আপনাকে ট্যাগিং করে, যেভাবে সাইবার বুলিং করে, আমি তো মনে করি যে ডক্টর ইউনূস বলেছেন না 3-0, জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো কি আরেকটা কি ছিল জাহিদ ভাই? হ্যাঁ, কার্বন এমিশন। আমি মনে করি উনাকে আজকে বলতে হবে যে উনি জিরো টলারেন্স দেখাবে নারীর প্রতি সাইবার বুলিংয়ে, না হলে এই দেশে নারীরা আমরা কিভাবে থাকবো? এটা এই যে আমাদেরকে, এবং আপনি আইডিগুলো দেখবেন প্রত্যেকটা আইডি একই ধরনের, আপনি দেখেই বুঝতে পারবেন। এবং একটা দল যেটা মানে জনগণের সামনে এসে বলে দেয় ওই দলে ভোট না দিলে আপনার ঈমান থাকবে না, ওই দলে ভোট না দিলে আপনি কাফের। জাহিদ ভাইকে কয়দিন আগে এই জায়গাতে আমার একটু প্রশ্ন আছে। এগুলো ভিন্ন আলোচনা, এগুলো ভিন্ন আলোচনা না না, কোনো কিছু আতিক ভাই, কোনো কিছু সাইবার বুলিং আলোচনার সাথেই তো ভাই রাজনীতি জড়িত আছে। আলোচনার সাথে রাজনীতি, আপনি আইনি পদক্ষেপ নেন, আইনি পদক্ষেপ নেন। আমি তো বলি ভাই, আপনি আপনার সময় বলেন আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলছে, আপনি আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত? আপনি প্রুফ করেন যে সে জামাত শিবিরের লোক। আমি আপনাকে বলি অবশ্যই আইনি সুযোগ আছে, আমরা বলবো যদি কেউ এরকম করে থাকে আপনি লিগ্যাল পদক্ষেপ নেন তাকে যে করছে। ভাই আপনি কথা বলবেন না, আমি বলবো না, বলুন। আমি আপনার কথার এটা বলছি, আইনি পদক্ষেপ অনেক ক্ষেত্রেই নেওয়া হয়। এবং আপনি জানেন বাংলাদেশের সিচুয়েশনে একজন নারীর জন্য আইনি পদক্ষেপ নেওয়ার পরে এই সোসাইটি কি তাকে সেই ইটা দেয়, সাহসটা দেয় বা তার পাশে এসে দাঁড়ায়? আর ভাই যে কথাটি বলছে যে প্রসঙ্গ টানা যাবে না, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক আছে। আপনি আইসোলেশনে থেকে অফকোর্স আপনি রাজনীতি ইলেকশনকে আইসোলেশনে রেখে দেখতে পাবেন না। আপনি মনে করেন না যে দেশে 51% নারী, সেই নারীর প্রশ্নে যদি আপনি নীরব হন, নারীর প্রশ্নে যদি আপনি মানে কোনো স্ট্রেইট কোনো ভূমিকা রাখতে পারেন না। কিন্তু জামাতের অনেক কেন্দ্রীয় নেতা তো তাদের বক্তৃতায় বলছে তারা নির্বাচিত হলে বা তারা ক্ষমতার কাছাকাছি আসলে বা ক্ষমতায় আসলে এই নারীর স্বাধীনতা কিংবা নারীর যে অধিকার, মানবাধিকারের প্রসঙ্গগুলো নিয়ে কোনো অসুবিধা হবে। হ্যাঁ, তারা এগুলো বলে যাচ্ছেন এবং ডাকসুতে তারা দেখিয়েছেন। কিন্তু আপনি কি জানেন জামাতের গঠনতন্ত্রই আছে যে নারীর সাথে কেমন করে মিশতে হবে, তাদের অনেক কিছু আছে। এবং এসব কারণে তাদের শিবির বা অনেক নেতাদের অনেক সময় কিন্তু অনেক ঝামেলায় পড়তে হয়েছে। তাদের গঠনতন্ত্রেই কিন্তু তারা কিন্তু খুব স্ট্রিক্ট এসব ব্যাপারে। আমি মনে করি যে একটা ধর্মে হিন্দু যেমন হওয়া যায় না, জামাতে ইসলামী বা শিবিরও কিন্তু হওয়া যায় না। আপনাকে কিন্তু একটা দীক্ষার মাধ্যমে যেতে হয়, যে কেউ কিন্তু জামাত শিবির হতে পারে না। সো তাদের একটা কঠিন গঠনতন্ত্র আছে,
সেই গঠনতন্ত্রকে পাশে রেখে ইসলামে ওনাদের একজন নেতা একদিন বলেছে যে পর্দা নাকি নারীর জন্য ম্যান্ডেটরি না, কিন্তু আমরা জানি যে ইসলামে পর্দা নারীর জন্য ম্যান্ডেটরি। এখন না, তার মানে কি এগুলো যে তারা বলছে আপনাকে, এগুলো কি মানে ভোট বাড়ানোর জন্য, সমর্থন বাড়ানোর জন্য কৌশল? অফকোর্স, যেখানে 51% নারী, তাদের তো ভোট বাড়াতে হবে, এটা বলে তো এক ধরনের সিচুয়েশন ক্রিয়েট করতে